আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠান আমরা যখন করছি, আজকে 15ই আগস্ট। স্বাভাবিকভাবেই আজকে আমাদের আলোচনায় 15 আগস্ট নিয়ে কি রাজনীতি আগে হয়েছিল, কি রাজনীতি এখন হচ্ছে, এবং রাজনীতির বাইরে 15ই আগস্টের কি কোনো অস্তিত্ব আছে কি নেই, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনি শুনেছেন আমি 15 আগস্ট নিয়ে কথা বলতে চাই, এবং আসলে আপনার সঙ্গে বলতে চাই, কারণ আমরা যতটুকু দেখছি যে এই বিষয়ে, মানে আমার ব্যক্তিগতভাবে, আমি তো একটা মানুষ, আমার তো কিছু চিন্তা আছে, তো আমি দেখছি যে আপনার সঙ্গে আমার চিন্তার কিছুটা সামঞ্জস্য আছে, কাজে এইটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা হালকা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। গতকালকে দেখলাম আপনি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন আমাদের আরেকজন জনপ্রিয় ব্যক্তিত্ব আব্দুল নূর তুষারের সঙ্গে একসঙ্গে। তো আপনারা নীলা মার্কেটে হাঁস খাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, এবং হাঁস যদি না পাওয়া যায় তাহলে ওয়েস্টিনে যাবেন বলে বলেছেন, এবং সেখানে ওয়েস্টিনে যাওয়ার ক্ষেত্রে কে এটা স্পন্সর করবে তাদের উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমার এখানে দুটো প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, এই যে স্পন্সর খুঁজছেন, আপনারা স্পন্সর পেয়েছেন কিনা, এবং না পেলে না পাওয়ার বাস্তবতাটা কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমারও কিন্তু খুব ইচ্ছা যে একটু ওয়েস্টিনে খাওয়া দাওয়া করার। যদি আপনার স্পন্সর পেয়ে যান, আমাকে আপনারা বিবেচনায় রাখবেন কিনা? আমরা তো অবশ্যই আপনাকে রাখবো। কালকে তুষার ভাইয়ের সাথে সেটাই কথা হচ্ছে, হলো যে মাসুদ কামাল ভাইকে সহ আমরা একদিন হাঁস খেতে যাই। কালকে আমাদের হাঁস খাওয়া আনফরচুনেটলি হয়নি, কারণ তুষার ভাইয়ের এর মধ্যে আবার টক শো দাওয়াত আছে, তার বাসার সামনে গাড়ি অপেক্ষা করতেছে, তো আমাদের সেটা ক্যান্সেল করতে হলো। কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে অন্তত শতাধিক ব্যক্তি ইনবক্সে বলছে যে ভাই আপনি আসেন, পয়সা আমরা দেব, আপনি আমাদের পয়সায় খান, আপনাদেরকে আমরা খাওয়াতে চাই। যাই হোক, এটা একটা হাস্যরস ছিল। বাস্তবিক অর্থে তো আমাদের কোনো ইচ্ছে নাই যে এই গরমের মধ্যে যাই হাঁস খাওয়ার, এবং এই যে হাঁস না খাইতে পেলে আবার ওয়েস্টিনে খাওয়ার, মানে ওইখানে হাঁস না পাইলে আমি ওয়েস্টিনে এসে খাবো, মানে কতটা ফানি একটা স্টেটমেন্ট। আপনি যদি খেয়াল করে দেখেন যিনি এই স্টেটমেন্ট দিয়েছেন, যে কারণে আমাদের স্টেটমেন্ট দিতে হলো বা হাস্যরস করতে হলো। এখন আসলে আমার তো মনে হচ্ছে মর্মান্তিক একটা স্টেটমেন্ট। এটা আমি বলতেছি যে দেখেন, এই যে প্রেক্ষিতে কথা আর কি, আসিফ মাহমুদ সেখানে উনি বলছেন যে ওয়েস্টিনের যে চাঁদাবাজদের থেকে যে একটা চাঁদাবাজ যে স্টেটমেন্ট দিয়েছে, যে এই চাঁদাবাজির নিরাপত্তে আসিফ মাহমুদ আছেন, যেখানে ওই যে গুলশানের এক সাম্মী এমপির বাড়িতে চাঁদাবাজিতে, সেটার প্রেক্ষিতে উনি বললেন যে উনি আসলে বাসায় কাজ করতে করতে এত হয়রান হয়ে যান যে রাতে বা রাত জাগতে। তো এইটার সাথে আমার একটু মিল আছে, আমারও রাত জাগা হয়, আমার অনেকদিন 6টা বেজে যায় জাগতে জাগতে, লিখতে লিখতে। তো উনিও ওনার সরকারি কাজ করতে করতে এত ব্যস্ত হয়ে যান। কিন্তু সরকারি কাজ করা, সরকারে আমি আশ্চর্য হলাম 2-3টা কারণ। একটা হচ্ছে সরকারি এরকম একজন মন্ত্রী উপদেষ্টা, তার বাসায় লোক নাই তাকে যে খাওয়াবে, তার চাকর বাকর গুলো কোথায় গেছে? এগুলো তো সরকারি নিয়োজিত চাকর বাকর আছে। আমরা তো মন্ত্রীদের বাসায় গিয়েছি, দেখেছি পাইক পেয়াদা ওইখানে কতজন থাকে, উনাকে কেউ খাওয়ানো নাই। উনি কি নিরীহ ভাবে বললেন যে তারপরে কি করবেন, আশেপাশেও কত কোনো হোটেল নাই, উনি সেই হাঁস খাওয়ার জন্য যেতে হয় পূর্বাচলে। আর পূর্বাচলে সবাই ভালো করে জানে 12টা-1টার পরে ওইখানে ওগুলো বন্ধ হয়ে যায়। ওই ভোরবেলায় কে হাঁস বিক্রি করবে? আচ্ছা ঠিক আছে, উনি গভীর রাতে শেষ রাতে গেলে হাঁস খাইতে পারলেন না, তারপর আসেন কোথায়? ওয়েস্টিনে। ভাই ওয়েস্টিনে কে হাঁস ওই সময় কে রাখে? বা আপনি প্রাতরাশ করার জন্য আসেন, ব্রেকফাস্ট করার জন্য, ঠিক আছে ওয়েস্টিনে, কিন্তু একজন মন্ত্রীর ওয়েস্টিনে যায় প্রাতরাশ করতে হবে কেন? ওনার কোন সঙ্গে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে যান, কিন্তু কোন লাট বাহাদুর উনি যে ওনাকে ওইখানে গিয়ে ইয়ে করতে? উনি কত বেতন পান যে ওনার ওয়েস্টিনে গিয়ে খাইতে হয়, তারপরে রাত গভীরে ওনার সব ওই পূর্বাচলে যেতে হয় যে হাঁস খাওয়ার জন্য। এবং উনি আসলে ওই দিন ওয়েস্টিনে গিয়েছিলেন কিনা সেটা ওনার মনে পড়ছে না, ওনার স্মৃতিশক্তি এত দুর্বল। উনি বই লিখতে পেরেছেন 5 আগস্টে কি আগে কি কি করেছিলেন, কিন্তু এই কয়দিন আগে 2 দিন আগের ঘটনা উনি মনেই করতে পারছেন না উনি ওই দিন ওয়েস্টিনে গিয়েছেন কিনা। তো এই ধরনের দেখেন, ছেলেটি বলবো না ভাইটি বলবো জানি না, যে রাজনীতিতে এসেছে, রাজনীতি তার প্রেশার যদি হয়ে থাকে। আমি তাকে দেখেছি, আমি আরো একদিন বলেছিলাম যে আমি জুলাইতে তার সাথে একটা টক শো করেছিলাম, যে গত জুলাইতে আর কি, মানে 24শে জুলাইতে। ইনফ্যাক্ট আমি একটা মাত্র টক শো করেছিলাম,
পুরো জুলাইতে আপনারা যখন বিভিন্ন জন আপনাদেরকে ডেকে নিচ্ছিল, আমি তো দেখেছিলাম যে আপনাদের কি করছিল। আপনাকে বসিয়েছিল পাশে, হয়তো আওয়ামী লীগ মনে হয় আরেকজনকে বসিয়েছিল, দুইজনের ঝগড়া লাগাচ্ছিল। আমি তো খুব ভালো করে জানি আমি যদি যাই আমার সাথে কারে বসাবে, এবং সে একটা ফাউল কথা বলবে, তার পরিপ্রেক্ষিতে আমাকে একটা বলতে হবে, তারপরে ট্যাগ দিবে সে দেখো ছাত্র হত্যা সমর্থন করছে, শেখ হাসিনাকে সমর্থন করছে। তো এইগুলো অ্যাভয়েড করার জন্য পুরো জুলাইতে আমি কোনোদিনই কোনো টক শোতে যাইনি। এটা কেউ দেখবে না যে আমি কোনো টক শোতে গেছি। একটা মাত্র টক শো জুলাই প্রথমার্ধে গিয়েছিলাম, সে মানে প্রথম সপ্তাহে, সেটা এই যে আসিফ মাহমুদ ছিল ছাত্র প্রতিনিধি হিসাবে, আমি ছিলাম, আর বিএসএস এর আরেকজন সাংবাদিক ছিল যে স্বাধীন ওই যে মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে। তো সেখানে আমি বলেছিলাম যে এই কোটা আমি সমর্থন করি না। আমি সমর্থন করি মুক্তিযোদ্ধাদেরকে কোটা যদি দিতে হয়, ইন্ডিজিনিয়াস পিপলকে যদি কোটা দিতে হয়, সেটা শিক্ষায় দিতে হবে। শিক্ষায় কোটা দিয়ে তাদেরকে শিক্ষিত করতে হবে, তারপরে যা কিছু হোক। এইটাই একমাত্র আমার টকশো ছিল। আসিফকে যেটা প্রসঙ্গ আমি বললাম, সেদিন আমি দেখেছি একটা নিরীহ ছেলে, তবে তার চামচা পরিবেষ্টিত, তার সাথে 4-5 জন গিয়েছিল, তারা আমার সাথে ছবিও তুলেছিল। তো ওই সময় তার দেখেছি একটা লিডার ভাব, ওই একটা জিনিস তার মধ্যে আছে। মানে লিডার ভাব বলতেছি, সেটা অবশ্যই লিডার, কিন্তু ওই যে আমি বলতে চাচ্ছি যে তথাকথিত যেই চেলা চামড়া নিয়ে ট্রেডিশনাল রাজনীতি, ওর মধ্যে আমি ওটা দেখেছি। তো একজন এম্বিশন থাকতে পারে রাজনীতি করার জন্য। এখনো দেখছি যে উনি বলছেন যে আমি তো এই সরকার ছেড়ে চলে আসব ইলেকশনের আগে আগে। তার মানে প্রমাণ হচ্ছে যে এরা এই সরকার, এই যে তত্ত্বাবধায়ক সরকার, এরাই আবার ইলেকশন করবে। এদের মধ্যেই আছে এরকম কিছু লোক যারা যারা এই সরকারেও আছে, আবার নিরপেক্ষতার ভান ধরে ইলেকশনও করবে। আপনি কালকে বোধহয় আরেকটা স্টেটমেন্ট দেখেছেন আরেকজন উপদেষ্টার, যে ফরহাদ মাজারের স্ত্রী বা বান্ধবী, যিনি নামটা বলে গেছে ভদ্রমহিলার, হ্যাঁ ফরিদ আক্তার আপা বলছেন যে যে আমেরিকা আমাদের কৃষিতে হস্তক্ষেপ করতে চাচ্ছে, এবং নন ডিসক্লোজার ট্রিটির যে বিষয়টা উনি বলছেন যে এভাবে যদি চলতে থাকে, উনি একটা সরকার বিরোধী একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমি দেখলাম যে আমাদের প্রেস শফিক সেটাকে আবার ডিনাই করতেন যে এটা সরকারের বক্তব্য না, এরকম না। তো রাষ্ট্রের মধ্যে দেখেন এরা মানে যে যার মতো করে আচরণ করছেন। যে সিপিডির নেত্রী একজন বললেন যে এরা সব অ্যামেচার। হ্যাঁ, বেসিক্যালি আসলে অ্যামেচার এরা সবগুলো। এখানে উনি খুব ভালো করে বলছেন যে ইন্টার্নি করতে গেছেন, এদের সমস্ত কার্যক্রম ইন্টার্নির মতো। এদেরকে বলে যে আপনারা এদের সমালোচনা করছেন, গত একটা বছর এরা কি দিয়েছে জাতিকে। এই জন্যই বলছি যে তাদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। এই ডক্টর ইউনূসের সরকারের সাথে ব্যক্তিগত শত্রু নয়। আমি পার্সোনালি, উনি আমার দেশি ভাই, আমাদের বদ্দা। তো আমরা চাই যে উনি একটু ভালো কিছু করে যাক, কিন্তু সেটা যেহেতু হয়নি, তাহলে একটাই এখন উপায় হচ্ছে যে ওনার শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া। আমি এবং আব্দুল তুষার ওনার যেদিন 6 মাস পূর্ণ হলো, সেই দিন একটা টকশো করেছিলাম যে আমরা 6 মাস কিছু বলি নাই। এই 6 মাস যে কিছু বলি নাই, আওয়ামী লেসপেন্সার বা এই জানি কি জানি যেগুলো বলেন আপনারা, বা জঙ্গি আওয়ামী যেগুলো আছে, এরা আমাকে যে কি আক্রমণ করেছে। আমার ফেসবুকে ফ্রেন্ড 2জনকে আমার ব্লক করতে হয়েছে, একটা ইটালির একটা লন্ডনের, এবং বিশ্রী ভাষায় আমাকে গালাগালি করছে। তোকে তো শেখ হাসিনা ফ্লট দিয়েছে, দিয়েছে, তুই কেন শেখ হাসিনার বিরোধিতা করিস? আমি জিন্দিগিতে কোথায় শেখ হাসিনার প্লট সেটাও আমি খুঁজে পাইলাম না। শেখ হাসিনার সাথে জিন্দিগিতে কোথাও ভ্রমণেও গেলাম না, কোথাও যে ফ্লাইটে করে সে কত চামচাকে নিয়ে গেল, জিন্দিগিতে দাওয়াতও দেয় নাই, আমারও কোনো আগ্রহ নাই। শুধু শেখ হাসিনা নয়, আমি অন্য কোনো সরকারের কারোর সাথেও যাই নাই। তো এই ধরনের আক্রমণ তারা করেছে। 6 মাস কেন ইউনূসের সমালোচনা করি নাই? তুষার ভাইকে নিয়ে যেদিন 6 মাস পূর্ণ হলো, সেদিন আমি টকশোটা করেছিলাম যে এখন ওনারকে আর দেওয়া যায় না, হানিমুন পিরিয়ড শেষ। এখন তো 1 বছর পূর্ণ হয়ে গেল, এখন কি 6 মাসের সমালোচনা করা শুরু করলাম? এখন 1 বছরে দেখি কোনো কিছুই চেঞ্জ নেই। তো একমাত্র আল্লাহ করছি যে বর্তমান সময়টা পার করে উনি যাতে শান্তিপূর্ণভাবে জাতিকে একটা নির্বাচন উপহার দিতে পারেন, শান্তিপূর্ণ, এবং দেশটা একটা রোড ম্যাপে যাতে আমরা যাতে একটা হাইওয়েতে উঠি। এখন যেভাবে আমরা খাদে পড়ে আছি, খাদ থেকে যাতে আমরা উঠতে পারি। আপনি 15ই আগস্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম, শেষ জেলের সময় কম, আমি সেটা নিয়ে একটু, হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি যে 15 আগস্টে একটু যদি কথা বলে, আমি প্রথমে বলেছিলাম যে এটা নিয়ে আসলে আগে এক ধরনের রাজনীতি হয়েছে, আপনাকে জোর করে শুট করানো হয়েছে, সবাইকে শুট করতে হবে, এদের কারো জন্ম হতে পারবে না, কেউ জন্মদিন পালন করতে পারবে না। আবার এখন দেখছি যে আপনারা যদি কোনো কারণে এটাকে ব্যক্তিগত ভাবে মনে হয় যে শোকের ব্যাপার, সেটা একটা অপরাধের পর্যায়ে ফেলে দেওয়া হয়েছে। যে এটা নিয়ে রাজনীতিটা কেন হচ্ছে, এবং এটা আপনি এটা কিভাবে দেখছেন আসলে 15 আগস্টকে? 15ই আগস্ট নিয়ে যেটা হচ্ছে এখন, সেটা একটা কুৎসিত কারবার। আপনি যদি দেখেন কোনো মৃত ব্যক্তির বাড়ির সামনে এসে ডিজে গান করা, সেটা কোনো সভ্যতার মধ্যে পড়ে?
এবং যেদিন তার মৃত্যু দিবস সেদিন আমরা তার বাড়ির সামনে এসে ডিজে গান করব। চিন্তা করেন, আপনার বাবা মনে করেন ভালো কিছুই করে নাই, উনি সমাজের জন্য কোনো অবদানই রাখে নাই, এটা মনে করছে আপনাদের বিরুদ্ধ পক্ষ আইসা আপনাদের বাড়ির মৃত্যুর দিনে আপনার বাড়ির সামনে এসে ডিজে পার্টি করতেছে। তো যারা এগুলো করতেছে তারা যদি নিজেরা বুঝে যে তাদের বাড়ির সামনে তার বাবার মৃত্যুর দিন অন্যরা কেমন লিখলে কেমন লাগে, আর উনি একটা জাতির জন্য কাজ করে গেছেন, একটা রাষ্ট্রের স্রষ্টা, তো উনাকে যদি এভাবে অপমান করা হয়, আসলে আমরা জাতি হিসাবে কত নিম্ন স্তরের সেই জায়গায় আমরা নিজেরাই প্রমাণ দিচ্ছি। 32 নম্বর রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন বন্ধ করেছে। এক শুক্রবারে 75-এর একটা শুক্রবার উনি মারা গিয়েছিলেন, আজকে আর একটা শুক্রবার। তো এই শুক্রবারও রাষ্ট্র নির্ধারণ করেছে যে কোনো ছুটি থাকবে না বা রাষ্ট্রীয়ভাবে পালন হবে না। হইতে পারে, রাষ্ট্র যখন যারা ক্ষমতা আসে তারা তো তাই করে। আপনি তো কিছুক্ষণ আগেই বললেন, যখন যারা ক্ষমতায় ছিল তারা মনে করেছে যে এই উনাকে এখন দেব তুল্য বানিয়ে দেওয়া। বঙ্গবন্ধু মানে হচ্ছে দেবতার থেকেও বড় কিছু। 2 বছর ধরে জন্মশতবার্ষিকী করলো, হ্যাঁ, কত লেখা কত কিছু। আজকে পত্রিকাগুলো খুলে দেখেন যে কোনো লেখা নাই, কোনো কথা নাই। নিউজটা আছে, অনেকে নিউজটা বাদ দিতে পারে নাই, নিউজটা দেখেছে, কিন্তু কোনো লেখা নাই, কথা নাই, কোনো কলামিস্ট পাওয়া যাচ্ছে না। যেখানে লেখা দেওয়া মানে 15 দিন আগে থেকে লেখার স্তূপ জমে যেত, ওই সব কলামিস্টটা পলাতো। হ্যাঁ, 200 শতবর্ষ পালনকারী যে শত কমিটির লোকজন সব পলাতক, কেউ কেউ আর টু শব্দ করছে না, লেখে না কিছু। তো এইরকম পরিস্থিতি শেখ হাসিনা যেমন তৈরি করেছেন, আজকে আরেকটা পক্ষ এমন সব আচরণ করছে যেটা জাতি হিসাবে আমাদেরকে খুব মানে নিচে নামিয়ে দেয়। আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে এই 5 আগস্টের পরে থেকে আমরা যেটা দেখেছি, মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, বঙ্গবন্ধুকে আক্রমণ করা এবং আওয়ামী বিদ্বেষ চ্যাম্পিয়ন হওয়া, এইটা প্রতিযোগিতা ছিল এনসিপি এবং জামায়াতের মধ্যে। হ্যাঁ, কিন্তু গতকাল গতকাল রাত থেকে আজকের যে 32 নম্বর যে সমস্ত কর্মকাণ্ড বিএনপি করছে, সেটা দিয়ে বিএনপি প্রমাণ করতে চাচ্ছে যে না, এই চ্যাম্পিয়ন ট্রফি আমরা ওদেরকে দেব না, আমাদেরকে নিতে হবে। তারা এখানে এসে স্লোগান দিচ্ছে, তারে ভাই কথা দিলাম 32 দখল করলাম। হ্যাঁ, আপনি শুনেছেন কিনা জানি না এই স্লোগান। তারপরে সেখানে তারা কেক কাটবে, তারপরে সেখানে অন্য লোকরা আসলে তাদেরকে পিটাচ্ছেও। এই যে সংস্কৃতি, বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা সামনে আমরা আশা করছি যে রাষ্ট্র পরিচালনায় যাবে, তারা যদি এই সংস্কৃতি চালু রাখে, তাহলে এটার পরিণতি এই দেশের মধ্যে কি হবে আমি জানি না। আমি এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ এগুলো নিয়ে কথা বললেও বলবে যে দেখেন আপনি কিন্তু আমাদের বিরোধিতা করছেন। আমি কালচারের বিরোধিতা করছি, আপনাদের বিরোধিতা করছি না। বঙ্গবন্ধু মারা গিয়েছেন, বঙ্গবন্ধুকে জাতি মূল্যায়ন করছে, বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে আছে, আপনি সেটাকে মুছে দিতে পারবেন না। আমি আমার একটা স্ট্যাটাসে লিখেছি, যখন কারো নাম হৃদয়ে থাকে তাকে তো আপনি ব্রাশ দিয়ে মুছে ফেলতে পারবেন না। এটা তো দেয়ালে বঙ্গবন্ধু না, ওটা তার হৃদয়ে গেঁথে আছে। আপনারা নিজেরাই তো বঙ্গবন্ধুকে প্রাসঙ্গিক করে তুলেছেন। আমার ফেসবুকে বিএনপি জামাত সংশ্লিষ্ট বা বিএনপি মনা লোকজন, বিএনপি মনা না, বিএনপির লোকজনই আজকে সব কয়টাকে আমি দেখলাম বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, অথচ আওয়ামী লীগের লোকজন কেউ দেয় নাই। আওয়ামী লীগের লোকজন 2-4 জন দেয় নাই, সেটা ঠিক বলবো না। আওয়ামী লীগের লোক যত দিচ্ছে বিএনপি তত দিচ্ছে। কেন দিচ্ছে? আওয়ামী লীগের লোকগুলো তাকে স্মরণ করছে আর ওরা ওর চরিত্র হরণ করছে। তো বঙ্গবন্ধুকে তো প্রাসঙ্গিক আপনারাই করে রেখেছেন, 32 নাম্বারকে তো আপনারাই প্রাসঙ্গিক করে রেখেছেন। 32 নম্বরের বাড়ি পুড়িয়ে, 32 নম্বরের বাড়ি ধ্বংস করে তারপর আপনাদের শান্তি হচ্ছে না। আপনারা মনে করছেন যে এই 32 নাম্বারই তো সবকিছু, এখান থেকে চেতনা বেড়ে যায়। তো আপনাদের কারণেই তো চেতনা হয়। আপনারা 32 নম্বর বন্ধ করছেন কেন? আমি দেখলাম যে প্রেস সচিবের উদ্ধৃতি দিয়ে ধানমন্ডি থানার ওসি বলছেন যে আমরা প্রেস সচিবের নির্দেশ অনুযায়ী আমরা চলছি। কি নির্দেশ? আমি নিউজে দেখলাম নিচে গিয়ে যে এখানে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, তাই এখানে কোনো সমাবেশ হবে না এবং কয়েকজন লোককে নাকি তারা এখানে গ্রেপ্তার করেছে। করুক, সেটা প্রেস সচিব যদি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। বাট সরকারের যদি এটা সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল, তারা কোথাও জামায়াত করতে পারবে না, দ্যাটস ওকে। আমি এটাতে কোনো অন্যায় মনে করি না। সরকারের নির্দেশ, সরকার যেভাবে করছে মানে নির্দেশ অনুযায়ী, যেহেতু তারা নিষিদ্ধ রেখেছে, তাদের কার্যক্রম থাকুক। কিন্তু সাধারণ মানুষ গেলে আপনি আপত্তি করার কি আছে? সাধারণ মানুষ দ্বারা আপনি আপত্তি করতে পারেন না। তো এই সবকিছু মিলে বঙ্গবন্ধু আসলে মানে কতটা বড় শক্তি তার মৃত্যু দিবস, তার 15 আগস্টে সেটা বোঝা যায়। তাকে দমানোর জন্য
কি যে প্রচেষ্টা স্বাধীনতা বিরোধী চক্র থেকে কিংবা তার বিরোধী চক্র থেকে, তার রাজনৈতিক মতবাদের বিরোধী তরফ থেকে, এগুলো দিয়ে প্রমাণ হয় যে এই মৃত লোকটা আরো 1000 বছর পর্যন্ত বা যতদিন বাঙালি জাতি থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন তাকে কেউ মুছতে পারবে না। বাংলাদেশ নাম চেঞ্জ করে ফেলতে হবে তাকে যদি মুছে দিতে হয়। তার এটা পূর্ব পাকিস্তান হয়ে যেতে হবে, কিংবা অন্য কোনো নাম, নয়া বন্দোবস্ত বাংলাদেশ, এই জাতীয় কিছু একটা দিতে হবে। আদারওয়াইজ বঙ্গবন্ধুকে তো মুছে ফেলা যাচ্ছে না, মুছতে পারবেও না ওরা। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। আমরা আসলে মানে এটি আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল, এবং এই বিষয়ে আপনার খোলামেলা বক্তব্য আমি আশা করি আমাদের দর্শকদের নতুন দিক নির্দেশনা দেবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আনিস আলমগীরের ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।